আসসালামু আলাইকুম। আমার যত ফেসবুকের ফ্রেন্ড সার্কেল, শুভাকাঙ্ক্ষী এবং স্টুডেন্টরা আছে, সবাইকে মহান আল্লাহ তাআলার মহান আল্লাহ তাআলার আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমি ভালো আছি। তো এজিস্ট্রেশনের পক্ষ থেকে লাইভটি করা হচ্ছে। আমি এজিস্ট্রেশনের পক্ষ থেকে আমি আছি তাদের সাথে আব্দুল গাফফার মাহমুদ স্যার। তো গত লাইভ ক্লাসে আমরা টিচারের অ্যাব্রিভিয়েশন সম্পর্কে আলোচনা করেছিলাম বা টিচার ডেফিনেশন সম্পর্কে আলোচনা করেছিলাম। অর্থাৎ শিক্ষক কি বা শিক্ষক কে, শিক্ষক কারা এবং তাদের কাজগুলো কি বা তাদের ডিউটিস কি, সেটা আমরা আলোচনা করেছিলাম। আজকে এই লাইভে আমরা আলোচনা করব স্টুডেন্ট অর্থ নিয়ে বা ডেফিনেশন স্টুডেন্ট। এটাকে মূলত বলা হয় অ্যাব্রিভিয়েশন স্টুডেন্ট, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকটা যে শব্দ আছে শব্দগুলোকে ভেঙে ভেঙে এর অর্থ বের করা। অর্থাৎ STUDENT স্টুডেন্ট 7টা অক্ষর মিলে একটা ওয়ার্ড গঠিত হয়েছে, অর্থাৎ স্টুডেন্ট শব্দটি গঠিত হয়েছে। এই 7টা যে ওয়ার্ড, এই 7টা ওয়ার্ড কি কি অর্থ বহন করে, এই 7টা ওয়ার্ডের উপরে কিন্তু একটা শিক্ষার্থীর যে দৈনন্দিন কাজ বা ওর যে ডিউটি সেটা নির্ভর করে থাকে। তার মাঝে সেটা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি লাইভটি সবাই দেখবেন এবং ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আপনারা সবাই জানেন আমি লাইভ করে আমার বিষয়ে এত লাইভ করে আমার একটা অভ্যাস নেই। তারপর আমি আস্তে আস্তে প্র্যাকটিস করতেছি এবং অনলাইনে ভিডিওগুলো দেওয়া হবে আমার চ্যানেল এবং পেজে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। তো আশা করি সবাই লাইভটি মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন শুরু করি লাইভটি। তো অ্যাব্রিভিয়েশন স্টুডেন্ট, অর্থাৎ এই যে শিক্ষার্থী বা স্টুডেন্ট, এটা কাকে বলে? শিক্ষার্থী বা স্টুডেন্ট অর্থটা কি? শিক্ষার্থী হচ্ছে বা স্টুডেন্ট, শিক্ষার্থী বলি, বিদ্যার্থী বলি, স্টুডেন্ট বলি, লার্নার বলি, যেটাই বলি, এটা অর্থ হচ্ছে গিয়ে যারা শিক্ষা গ্রহণ করছে, অর্থাৎ হয়তো কোনো প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করছে। যেমন এটা স্কুল হতে পারে, এটা কলেজ হতে পারে, এটা ইউনিভার্সিটি হতে পারে, বা এটা আদার্স যে কোনো প্লেস হতে পারে, যেখান থেকে একজন মানুষ বা একজন মানুষ, নারী হতে পারে, পুরুষ হতে পারে, যে শিক্ষা গ্রহণ করে থাকে। তো এই যে স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট, স্টুডেন্ট শব্দটার যে ওয়ার্ডগুলো আছে বা যে শব্দটার যে এই অক্ষর ওয়ার্ডগুলো আছে, প্রত্যেকটা ওয়ার্ড এক একটা মিনিং বহন করে থাকে। তো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো, দ্য ডেফিনেশন স্টুডেন্ট। আচ্ছা, ফার্স্ট আমরা এস দিয়ে শুরু করি। স্টুডেন্টের এস দিয়ে যদি শুরু করি, সেক্ষেত্রে হচ্ছে এস দিয়ে হচ্ছে স্টাডি। স্টাডি হচ্ছে পড়াশোনা। তো আমি একবারে শুরু থেকে শুরু করছি যে স্টাডি দিয়ে কি হয় এবং প্রত্যেকটা স্টুডেন্টের করণীয় জিনিসটা কি। এই যে 7টা ওয়ার্ড, এই 7টা ওয়ার্ডের মধ্যে কিন্তু স্টুডেন্টের যে করণীয় বা যে বিষয়বস্তু আছে সেটা কিন্তু নিহিত আছে, সেটা কিন্তু লিখিত আকারে আছে। অর্থাৎ এই স্টুডেন্ট যে ওয়ার্ডগুলো আছে বা স্টুডেন্টের যে অ্যালফাবেটগুলো আছে, STUDENT, প্রত্যেকটার মধ্যেই শিক্ষার্থীর কাজের বর্ণনা করা আছে, যে একটা শিক্ষার্থী করণীয় কি, সে কি করবে অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ শিক্ষার্থী বা অ্যাজ লার্নার হিসেবে তার করা উচিতটা কি, সেটা কিন্তু আলোচনা করা হয়েছে। যাক, ফার্স্টে আমরা এস দিয়ে শুরু করি। স্টুডেন্টের এস দিয়ে যদি শুরু করি, অ্যাজ ফর স্টাডি, অর্থাৎ পড়াশোনা করা। তো একজন শিক্ষার্থীর সর্বপ্রথম কাজই হচ্ছে পড়াশোনা করা, নিয়মিত সময়মতো পড়াশোনা করা। শিক্ষার্থীর সর্বপ্রথম কাজ, অ্যাট ফার্স্ট ওয়ার্ক, তার সর্বপ্রথম কাজই হচ্ছে কি করা? নিয়মিত পড়াশোনা করা, অথবা কি নিয়মিত বা সময় মতো, টাইম টু টাইম তার পড়াশোনাটা করা। অর্থাৎ সে যেইখানে পড়াশোনা করুক, সে স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, অথবা ইউনিভার্সিটিতে পড়ুক, যেখানে পড়ুক, তার ফার্স্ট কাজ হচ্ছে কি? পড়াশোনা করা। পড়াশোনা করার জন্য কোনো বিকল্প নাই। কারণ স্টুডেন্ট তখনই বলা যাবে যখন সে পড়াশোনা কেন্দ্রিক বা পড়াশোনা রিলেটেড কোনো বিষয়ে সে থাকবে। এটা হচ্ছে স্টুডেন্টের প্রথম কাজ। তারপর টিতে হচ্ছে ট্রুথফুলনেস, অর্থাৎ সত্যবাদিতা। একজন শিক্ষার্থীকে অবশ্যই সত্যবাদী হতে হবে, কখনোই মিথ্যা বলা যাবে না। তো একজন শিক্ষার্থীর অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ বা বৈশিষ্ট্য বা কাজ হচ্ছে কি? সদা সত্য কথা বলা। যত কিছুই হোক না কেন, তাকে অবশ্যই সত্যের পথে থাকতে হবে, তাকে অবশ্যই সত্য কথা বলতে হবে। সে যদি এখন এই যে শিক্ষানবিশ বয়সে যে শিক্ষা গ্রহণ করতেছে, শিক্ষানবিশ বয়সটা হচ্ছে প্লে থেকে আপ টু অনার্স মাস্টার্স পর্যন্ত আমরা হিসাব করে থাকি, প্রায় 25-26 বছর, 27 বছর। 25-26-27 বছর তাকে অবশ্যই শিক্ষানবিশ অবস্থায় তো সে থাকবে, তাকে অবশ্যই কি করতে হবে? তাকে অবশ্যই সত্যবাদী থাকতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে তাকে সত্য কথা বলতে হবে। নো ম্যাটার হাউ ইজ ডেঞ্জারাস দ্য সিচুয়েশন বা পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তাকে অবশ্যই
সত্য কথায় থাকতে হবে। তো এটা হচ্ছে ট্রুথফুলনেস বা সত্যবাদিতা। তারপরে হচ্ছে ইউ, এস টি, তারপর হচ্ছে ইউতে হচ্ছে ইউনিটি। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউনিটি? দ্য মিনিং অফ ইউনিটি ইজ যে ঐক্য বা একতা। ইউনিটি বলতে বোঝাচ্ছে হচ্ছে একতা বা ঐক্য। অর্থাৎ একজন শিক্ষার্থীকে তার পারিপার্শ্বিক সকলের সাথে, এটা তার বন্ধু বান্ধব হতে পারে, তার নিকটাত্মীয় হতে পারে, তার পাড়া প্রতিবেশী হতে পারে, তার এলাকার যে গণমান্য ব্যক্তি আছে তাদের সাথে হতে পারে, সবার সাথে তার একটা ইউনিটি বা একটা ঐক্যতা বজায় রাখতে হবে এবং ঐক্যের মাধ্যমে কাজ করতে হবে। আপনারা সবাই হয়তো অবগত আছেন যে একটা গল্প ছিল যে একজন বাবা তার 4জন নাকি 5জন ছেলে ছিল, তারা সবসময় ঝগড়া লেগে থাকতো এবং তার বাবা বারবার চিন্তা করতো যে কিভাবে তাদের ঝগড়া মেটানো যায়। তো তার বাবা একদিন অসুস্থ হয়ে যখন বিছনায় পড়ে যায়, তখন তার সন্তানরা সবাই আসে এবং এসে বলে যে আব্বা, আপনার যদি কোনো ইচ্ছা থাকে তাহলে বলুন, আমরা সেটা পালন করবো। তখন তার বাবা বললো যে ঠিক আছে, তোমরা অমুক জায়গায় যাও, গিয়ে কিছু লাকড়ি নিয়ে আসো, একটা একটা করে লাকড়ি নিয়ে আসবা। তারা নিয়ে আসলো। আনার পরে বললো যে তোমরা সবাই একটা একটা করে যাদের কাছে হাতে লাঠিগুলো আছে তোমরা ভেঙে ফেলো। তো তারা একজন একজন করে খুব ইজিলি তাদের হাতে লাঠিগুলো ভেঙে ফেললো। তো তারপরে তার বাবা বললো যে সবাই এই লাঠিগুলোকে একসাথে মিলিত করে এগুলোকে বাইন্ডিং করো, বাঁধার পরে এখনই ভাঙা ট্রাই করো। তো যখন তারা তাদের বাবার কথা অনুযায়ী তারা এটা ভাঙতে গেল, কিন্তু দেখলো যে বেঁধে ভাঙতে গেল, তখন দেখলো যে এটা ভাঙতে পারতেছে না, খুব শক্ত, এটা 5জনের মধ্যে কেউই পারলো না। তখন তাদের বাবা বললো যে ইউনিটি, অর্থাৎ ঐক্য। তোমরা যদি একতার মধ্যে বা ঐক্যের মধ্যে থাকো তাহলে তোমাদেরকে কেউই ভাঙতে পারবে না। আর তোমরা যদি একা থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে কেউ না কেউ ভেঙে ফেলবে বা ধ্বংস করে ফেলবে। তো যাই হোক, ইউনিটি হচ্ছে ঐক্য। তো যে একজন শিক্ষার্থীর যে তৃতীয় কাজ বা তৃতীয় যে তার যেটা ফলো করতে হবে, এটা হচ্ছে ইউনিটি, ঐক্য। তাকে সবসময় সবার সাথে ঐক্য থাকতে হবে, একতা ভাবে থাকতে হবে, একতা মতে থাকতে হবে, একক মতে থাকতে হবে, সবার সাথে মিলেমিশে থাকতে হবে। হ্যাঁ, হয়তো সমাজের সবাই একত্রে থাকবে না, কিন্তু স্টুডেন্টের দায়িত্ব হচ্ছে সমাজের সবাইকে একত্রভাবে নিয়ে তাদের সাথে বসবাস করা বা জীবন করা এবং তাদের সাথে পরামর্শ করে কাজ করা। তারপর হচ্ছে ডিসিপ্লিন, STUD, ডি ফর ডিসিপ্লিন। আর ডিসিপ্লিন হচ্ছে আমরা জানি শৃঙ্খলা, নিয়ম কানুন বা নিয়ম শিক্ষা ইত্যাদি। একজন শিক্ষার্থীর অন্যতম গুরুত্বপূর্ণ যে কাজ বা গুরুত্বপূর্ণ যে কাজ, সেটা হচ্ছে গিয়ে শৃঙ্খলা, নিয়ম কানুন মেনে চলা অথবা নিয়ম নীতি মেনে চলা। কারণ সে যদি একজন শিক্ষার্থী যদি তার লাইফে মানে তার শিক্ষানবিশ জীবনে যদি সে নিয়ম শৃঙ্খলা মেনে না চলে, তাহলে ইন ফিউচার বড় হয়ে সে কখনোই সার্ভাইভ করতে পারবে না। অর্থাৎ সে বড় হয়ে কখনোই আর ওই যে নিয়মগুলো যে ফলো করতে হবে, ছোটবেলা থেকে যে একটা শিক্ষা ছিল যে নিয়ম ফলো করতে হবে, সেটা কখনোই পারবে না। এটা তার জন্য খুব মানে ডিফিকাল্ট একটা টাস্ক হয়ে যাবে। তো এই শিক্ষানবিশ জীবন থেকে যদি একটা শিক্ষার্থী, একটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, সে যদি নিয়ম কানুন মেনে চলার যে অভ্যাস বা প্র্যাকটিস সেটা যদি করে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই ইন ফিউচার তার লাইফে ভালো কিছু একটা করতে পারবে। আদারওয়াইজ ভালো কিছু করা সম্ভব না বা পারপাস হবে না, এটা সম্ভব না। তো নিয়ম কানুনগুলো কি কি? যেমন বাবা মার সেবা করা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, অ্যান্ড তার পড়াশোনা, তার সবগুলো অ্যাক্টিভিটিস টাইম টু টাইম করা, অর্থাৎ পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, খাওয়ার সময় খাওয়া, ঘুমের সময় ঘুমানো। এইগুলো হচ্ছে নিয়ম কানুন। তাছাড়া আরো অনেক আনুষঙ্গিক নিয়ম আছে, ওই নিয়মগুলো বলতে গেলে বিস্তারিত সময় লাগবে। আমি জাস্ট মেইন পয়েন্টটা বলে দিলাম যে ডি ফর ডিসিপ্লিন, এবং এই ডিসিপ্লিনের অর্থ হচ্ছে তাকে অবশ্যই নিয়মকানুন মেনে চলতে হবে। এটা সব ধরনের নিয়মকানুন তাকে মেনে চলতে হবে। এখন সে যদি স্টুডেন্ট লাইফ থেকে বা শিক্ষা জীবন থেকে মানে যে শিক্ষা মানে ওই লাইফ থেকে জীবন থেকে যদি প্র্যাকটিস না করে ডিসিপ্লিনের, তাহলে কিন্তু সে ইন ফিউচার বড় হয়ে ডিসিপ্লিন মানতে পারবে না। অর্থাৎ সে কারোই কথা মানতে পারবে না, কারো কথা শুনতে পারবে না, সে তার নিজের মতো চলতে থাকবে। এটা হচ্ছে অন্যতম একটা উদাহরণ, ডি ফর ডিসিপ্লিন। তারপরে হচ্ছে ইতে হচ্ছে এনার্জি, শক্তি। ইতে হচ্ছে এনার্জি বা শক্তি বা কর্মশক্তি। তো এনার্জি বা শক্তিটা কি? একজন শিক্ষার্থীকে সবসময় এনার্জেটিক থাকতে হয়, শক্তিশালী থাকতে হয়। অর্থাৎ সে পারে না এমন কোনো কাজ নাই, এই টেন্ডেন্সি নিয়ে থাকতে হবে। অর্থাৎ তাকে দিয়ে তার মনে করতে হবে যে হ্যাঁ, আই ক্যান ডু দিস, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় আমি অবশ্যই এটা পারবো, অবশ্যই এটা আমি করতে পারবো। তো এটা হচ্ছে কর্মশক্তি। তাকে সবসময় তেজি থাকতে হবে যে হ্যাঁ, এই পড়াটা আজকে আমার টিচার দিচ্ছে, বা এই পড়াটা আজকে আমার জন্য কমপ্লিট করতে হবে, বা আগামী কিছুদিন পরে পরীক্ষার মধ্যে আমার সাবজেক্টটা বাকি আছে, কমপ্লিট করতে হবে। এই টেন্ডেন্সি নিয়ে, শক্তি নিয়ে তাকে পড়াশোনা করতে হবে। আদারওয়াইজ সে স্টুডেন্ট হিসেবে সার্ভাইভ করতে পারবে না, সে ঝরে পড়বে। তো স্টুডেন্ট
আর ইতে হচ্ছে শক্তি বোঝাচ্ছে বা কর্মশক্তি ইত্যাদি বোঝাচ্ছে। Right. একজন শিক্ষার্থী হতে হবে শক্তিশালী কর্মসূচি সম্পন্ন উত্তেজী। তাকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো কাজ করার জন্য কি থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে বা কর্মঠ থাকতে হবে, তার শক্তি থাকতে হবে, সামর্থ্য থাকতে হবে যে হ্যাঁ আই ক্যান ডু দিস, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমি এটা অবশ্যই করতে পারবো। তারপরে হচ্ছে আমাদের লাস্ট এরপরের যে ওয়ার্ডটা STUDEN, অ্যানটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে খুব মোস্ট ভাইটাল একটা সাবজেক্ট। একজন শিক্ষার্থীকে অবশ্যই পরিষ্কার বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সব সময়, নো ম্যাটার হাউ। আপনারা সবাই জানেন ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, অর্থাৎ একজন শিক্ষার্থীর যে ফার্স্ট ইমপ্রেশন বা একজন শিক্ষার্থী যখন তার ড্রেস আপ বা তার পোশাক আশাক যখন মানে পরিপাটি করে পরবে বা জামাটা পরিষ্কার থাকবে, শার্টটা বা প্যান্টটা বা তার সে যেটাই পরুক এটা যদি পরিষ্কার থাকে, তাহলে এই যে তার যে ইমপ্রেশন, যে এক্সপ্রেশন যে করবে বা ইমপ্রেশন যে দেখাবে, এটা যেই দেখবে সেই বলবে যে না সে শিক্ষার্থী হিসেবে ছেলে হিসেবে ভালো, সে খুব পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকে। নিট অ্যান্ড ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার থাকে এবং সে খুব ভালো একটা ছেলে। কিন্তু সে যতই ভালো হোক, তার পোশাক আশাক যদি ময়লা হয় বা নোংরা হয় বা তার যে শারীরিক যে অবয়ব এটা যদি নোংরা হয়, সে যদি ঠিকমতো গোসল না করে, ঠিকমতো যদি এই যে কি বলে হাতের নখ পায়ের নখ যদি না কাটে বা এটসেট্রা যে কাজগুলো আছে ঠিকমতো যদি চুল না কাটে বা চুলের যে বর্তমান যে উচ্ছৃঙ্খল কাটিং বেরোচ্ছে এগুলো যদি দিয়ে রাখে, তাহলে একজন শিক্ষার্থী কখনোই ভালো শিক্ষার্থী হতে পারবে না। তো এই জন্য দ্যাটস ওয়াই বলা হয় নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড ফর নিট অ্যান্ড ক্লিন, যার অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। অর্থাৎ আরেকটা কথা হচ্ছে আমাদের ইসলামিক ভাষায়, ইসলামিক শরীয়ত অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে, এটা নিকষ্ট। তো যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তাহলে অবশ্যই তাকে মানুষ ভালো সাপোর্ট দিবে, তাকে মানুষ ভালো কথা বলবে যে না অমুক ছেলেটা বা অমুকের ছেলেটা খুব ভালো, সে সবসময় পরিষ্কার থাকে, সে সবসময় পরিষ্কার থাকার চেষ্টা করে। তো এটা হচ্ছে শিক্ষার্থীর কাজ। তারপর লাস্ট আমাদের যে আলোচনা বা লাস্ট যে অ্যালফাবেট হচ্ছে সেটা হচ্ছে টি। টিতে হচ্ছে বোঝাচ্ছে ট্রেজার। ট্রেজার অর্থ আমরা জানি সম্পদ, কিন্তু এখানে ট্রেজার শব্দের অর্থ যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে জ্ঞান অর্জন, জ্ঞান সম্পদ। অর্থাৎ একজন শিক্ষার্থীর যে এই যে ব্রেন, এই ব্রেন এখানে জ্ঞান ধারণ করে এটাকে সম্পদশালী করতে হবে। আচ্ছা, একজন শিক্ষার্থী জ্ঞান সম্পর্কে সম্পদশালী হতে হবে। শিক্ষা জীবনটা হলো জ্ঞান অর্জনের সময়। এই যে স্টুডেন্টের যে লাইফ, স্টুডেন্ট জীবন, শিক্ষার্থীর জীবন হচ্ছে জ্ঞান অর্জনের সময়। এই সময়টাতে সে অবভিয়াসলি তাকে জ্ঞান অর্জন করতে হবে। সে যদি এই সময়টাতে হেলায় ফেলায় করে কাটিয়ে দেয় তাহলে কিন্তু এটা কখনোই তাকে শিক্ষার্থী হিসেবে কাউন্টেবল নয়, সেই শিক্ষার্থী হিসেবে তাকে কাউন্ট করা যাবে না, গণনা করা যাবে না। এই যে প্লে থেকে আপ টু অনার্স মাস্টার্স যদি আমরা বলে থাকি, আচ্ছা আমি প্লে থেকে ক্লাস 10 পর্যন্ত ধরলাম, এই যে 10টা বছর 11টা বছর, এই 11টা বছর তাকে সর্বোত্তম শিক্ষাটা নিতে হবে এই লাইফ থেকে। কারণ এই যে এই প্লে থেকে ক্লাস 10 পর্যন্ত যে লাইফ বা 10 পর্যন্ত যে সময়টা, এই সময়টা হচ্ছে একজন শিক্ষার্থীর জীবনে বীজ বপনের সময়। অর্থাৎ সে এই সময়টাতে তার জীবনে যেরকম কাজ করবে ইন ফিউচার সে সেরকমই কি পাবে, ফিডব্যাক পাবে বা সেরকমই সে কি বলে রিটার্ন পাবে, এটা আর কি ব্যাক পাবে। তো ট্রেজার এখানে বোঝানো হচ্ছে যে জ্ঞান সম্পদ। ট্রেজার সম্পদ তো আমরা সবাই জানি সম্পদ, কিন্তু সম্পদ বলতে স্টুডেন্টের ক্ষেত্রে, স্টুডেন্টের অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে লাস্ট ওয়ার্ড টিচারটা হচ্ছে কি জ্ঞান সম্পদ বোঝানো হয়েছে। অর্থাৎ একজন শিক্ষার্থী যেই জ্ঞানটাই অর্জন করবে, এই জ্ঞানগুলো একত্রে অর্জন করে তাকে সম্পদে পরিণত করবে। অর্থাৎ একটা সময় গিয়ে এই জ্ঞানটা সে তার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগাবে ইনশাল্লাহ, এবং সেটা তার কর্মজীবনেও কাজে লাগবে। তো এই ছিল স্টুডেন্টের ডেফিনেশন। এখন শিক্ষার্থীদের করণীয় কি? ফার্স্ট, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে শিক্ষার্থীদের প্রথম কাজ বা করণীয় হচ্ছে এই তারপর ঠিকমতো পড়াশোনা করতে হবে ফার্স্ট। তারপর হচ্ছে তাকে তারপর হচ্ছে ট্রুথফুলনেস, তাকে সত্যবাদী হতে হবে। তারপর হচ্ছে তাকে ঐক্যবদ্ধ থাকতে হবে বা ঐক্যের সাথে থাকতে হবে। তারপর হচ্ছে ডিসিপ্লিন, তাকে অবশ্যই নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। তারপরে হচ্ছে এনার্জেটিক, তাকে সবসময় শক্তি বা কর্মশীল কর্মশক্তি সম্পন্ন হতে হবে। তারপর অ্যান হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, তাকে সবসময় পরিষ্কার থাকতে হবে। হ্যাঁ, লাস্ট হচ্ছে গিয়ে ট্রেজার বা টি, STDENT, ট্রেজার অর্থাৎ সে যে জ্ঞান শক্তির অর্জন করবে সেটাকে তার কর্মজীবনে বা তার প্র্যাকটিক্যাল লাইফে সেটাকে কাজে লাগাবে। এবং জ্ঞান শক্তিটা যেমন তেমন ভাবে অর্জন করতে হবে না, হলেও হবে না, একবার ডিটারমাইন্ডেড হয়ে অর্জন করতে হবে, খুবই ডিটারমাইন্ডেড হয়ে যে হ্যাঁ I can do this and I can learn this at any cost, inshallah, if Allah want.
আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই আমি এই জ্ঞানটা অর্জন করব। সবসময় মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। এখন আমার তরফ থেকে যদি বলি, আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে যদি আমি কিছু বলতে চাই, সেক্ষেত্রে হচ্ছে একজন শিক্ষার্থীর এগুলো ছাড়াও অনেক কাজ আছে। পিতামাতার খেদমত করা, তারপরে তার যে মুরব্বী যারা আছেন তাদেরকে শ্রদ্ধা করা, তার ছোট ভাই বোন থাকলে ছোট ভাই বোন বা ভাই ভাতিজা যদি থাকে তাদেরকে স্নেহ করা, আদর করা, এগুলো কিন্তু স্টুডেন্টের কাজের দায়িত্বের মধ্যে পড়ে। তো সবচেয়ে মেইন পার্ট হচ্ছে যেগুলো আলোচনা করলাম, স্টুডেন্ট স্টাডি, তারপর হচ্ছে কি ট্রুথফুলনেস, তারপরে হচ্ছে ডিসিপ্লিন, তারপরে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, তারপর হচ্ছে এনার্জি, তারপর হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, তারপর হচ্ছে এই কি যে ট্রেজার, এই যে শব্দগুলো আলোচনা করলাম এবং বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম, এগুলো হচ্ছে একজন শিক্ষার্থীর মেইন কাজ। এগুলো কমপ্লিট করে তারপর তাকে পড়াশোনা করতে হবে। এখন আসুন একটু পড়াশোনার ব্যাপারে আলোচনা করি। তো সে কিভাবে পড়াশোনা করবে? অ্যাট ফার্স্ট তাকে একটা রুটিন তৈরি করতে হবে। দৈনন্দিন জীবনে তার একটা রুটিন তৈরি করতে হবে, যে সেই রুটিন মাফিক পড়বে। আমি বলছি না একজন শিক্ষার্থীকে সারাদিন পড়তে হবে, না, সারাদিন পড়লে কেউ ভালো স্টুডেন্ট হয়ে যায় না। সে যদি মনোযোগ দিয়ে যদি 2 ঘন্টা পড়াশোনা করে, একটা স্টুডেন্ট যদি মনোযোগ দিয়ে 2 ঘন্টা পড়াশোনা করে, দ্যাটস এনাফ ফর হিম বা দ্যাটস এনাফ ফর হার, অর্থাৎ তার জন্য যথেষ্ট। এবং পরীক্ষায় এবং ভালো রেজাল্ট করার জন্য এই 2 ঘন্টা প্রত্যেক দিন রেগুলার, সে যদি টোটালি রেগুলার সে 2 ঘন্টা যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করে, একবার মন থেকে পড়াশোনা করে, মহান আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা বলেছেন, তুমি চেষ্টা করো, তোমাকে দেওয়ার মালিক আমি। তা এখন শিক্ষার্থী যদি চেষ্টা না করে, সে যদি মনোযোগ দিয়ে পড়াশোনা না করে, তাহলে আল্লাহ তাআলা তো তাকে আর এমনি এমনি দিবে না। অবশ্যই তাকে চেষ্টা করতে হবে। তো আমার সাজেশন হচ্ছে এটা, যে ফার্স্ট একজন শিক্ষার্থী কি করতে হবে, আগে একটা রুটিন তৈরি করতে হবে, যে সে কখন পড়াশোনা করবে, কখন ঘুম থেকে উঠবে, কখন সে খেলাধুলা করবে, কখন পুনরায় পড়তে বসবে। এইগুলো এন্টারটেইনমেন্ট অবশ্যই দরকার। সারাদিন পড়াশোনা করলে পড়াশোনা মাথায় বসবে না, আবার সারাদিন খেলাধুলা করলে পড়াশোনা মাথায় বসবে না। তাহলে করণীয় কি? তাহলে করণীয় হচ্ছে এটা, যে টাইমের কাজটা বা সময়ের কাজটা সময় সম্পাদন করা। কোনো কাজ ফেলে রাখা যাবে না। স্টুডেন্টদের ক্ষেত্রে বা স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে কোনো কাজ ফেলে রাখা যাবে না। দেখুন, স্টুডেন্ট লাইফ বা শিক্ষার্থী জীবন কেন বলা হয়েছে? এই জীবনটা হচ্ছে বীজ বপনের সময়। এই জীবনে যে যেরকম বীজ বপন করবে, সে ইন ফিউচার সেরকমই চারা পাবে বা সেরকমই গাছ পাবে। একটা শিক্ষার্থী যদি ভালোভাবে পড়াশোনা করে, সময় মতো টাইম টু টাইম সে পড়াশোনা করলো, টাইম টু টাইম খেলাধুলা করলো, বড়দের সম্মান করলো, শ্রদ্ধা করলো, ছোটদের আদর স্নেহ করলো, তার ব্যবহার বা ক্যারেক্টারটা সে ভালো রাখলো, এরকম যদি করে থাকে, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ ইন ফিউচার আল্লাহ তাআলা তাকে ভালো একটা প্রতিদান দিবেন। কিন্তু আরেকজন আদার সাইড, আরেকজন শিক্ষার্থী এই কাজগুলো কোনোটাই না করে, সে যদি হেলায় হেলায় সময়গুলো কাটায়, যে সে যদি চিন্তা করে যে আমি আজকের কাজটা কালকে করবো, কালকে না পরশু দিন করবো, পরশু না এর পরের দিন করবো, এভাবে কিন্তু টাইম লিমিটটা কন্টিনিউ বাড়তে থাকে। আর এইটাই হচ্ছে শিক্ষার্থীদের ধ্বংসের একটা কারণ। তো যাই হোক, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, যে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি কি করণীয়, এইগুলো যদি সবাই একটু মেনে চলে, তাহলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা অবশ্যই শিক্ষার্থীদেরকে সহায় করবেন বা শিক্ষার্থীদের সহায় হেল্পফুল হবেন। মহান আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করবেন যে কোনো পজিশনে। তো যাই হোক, ভিডিওটি আজকে এই পর্যন্তই বা আমার লাইভটি আজকে এই পর্যন্তই। আশা করি লাইভটি সবার ভালো লেগেছে, ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যতটুকু আলোচনা করতে পেরেছি আমি করেছি। আমি চেষ্টা করেছি শিক্ষার্থী হিসেবে করণীয় যে কাজগুলো বা ডেফিনেশন বা বিস্তারিত বর্ণনাটাকে সেটা বোঝানোর জন্য। তো বাকিটা আপনারা কমেন্টে জানাবেন যে কিরকম হয়েছে বা কিরকম হচ্ছে। আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো, আদারওয়াইজ আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। অ্যাজ এ টিচার হিসেবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওগুলো যেগুলোই দেওয়া হয় আমার চ্যানেলে এবং আমার পেজে, আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং এগুলো একটু মানার চেষ্টা করবেন। দেখুন, আপনাদের সময়টা বা যারা শিক্ষার্থী তোমরা আছো, আপনাদের সময়টা কিন্তু আমরা পার করে এসেছি এবং আমরা জানি যে সেই জীবনটা কেমন। আমরা এখনো এই যে কর্মজীবনে ঢোকার পরে আমরা যদি বাস্তব কথা যদি বলতে যাই, তাহলে আমরা এখনো আমি বিশেষ করে আমি চাই, আমার ইচ্ছা হচ্ছে পুরো জীবনে ফিরে যেতে ইচ্ছা করে। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট পার্ট অফ লাইফ। অর্থাৎ শিক্ষা জীবনটা হচ্ছে পুরো জীবনের সম্পূর্ণ এন্টায়ার জীবনের সবচেয়ে ভালো একটা সময়। আমরা যখন শিক্ষার্থী হিসেবে যখন থাকি, তখন আমরা খুব মনে করি যে আমরা কখন এখান থেকে বের হবো, আর এই একঘেয়েমি পড়াশোনা ভালো লাগে না, এরকম ভালো লাগতেছে না। কিন্তু না, এটা টোটালি রং। আপনি যদি ভালো মতো পড়াশোনা করে থাকেন
এবং ভালো যদি ইন ফিউচার ভালো যদি কিছু করেন, আপনি একটা সময় আপনার মানে এই যে শিক্ষা জীবনটা আপনি এটা অনেক মিস করবেন। যেমনটা আমরা শিক্ষকরা বা আমরা করে থাকি, আমাদের এখন ইচ্ছা করে আগের লাইফে চলে যেতে, ঠিক আমরা যেমন শিক্ষার্থী ছিলাম, পড়াশোনা করতাম, তখন লাইফে চলে যেতে, বাট সেটা সম্ভব না। সময় একবার গেলে সেটা আর ফেরত আসে না। আর শিক্ষার্থীকে অবশ্যই সময়ের প্রতি খেয়াল রাখতে হবে। টাইম ইজ ভ্যালুয়েবল থিং ইন দিস ওয়ার্ল্ড। অর্থাৎ সময় খুবই মূল্যবান, গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে। সময় একবার চলে গেলে তার ফেরত আসে। যেমন আজকে হচ্ছে রবিবার, আজকের দিনটা কিন্তু চলে গেলে কালকে কিন্তু আর রবিবারটা আসবে না। আবার সে এক সপ্তাহ পরে রবিবার হবে, তারপর মধ্যে কয়দিন গ্যাপ পায়? 7 দিন গ্যাপ মধ্যে। এই 7টা দিন কিন্তু আর ফেরত আসবে না। তো পরিশেষে একটা কথা বলবো, পরিশেষে যে কথাটা বলতেছি সেটা হচ্ছে, yesterday was a history, tomorrow is a mystery, but today is a gift, that's why it's called present। অর্থাৎ পরশুদিন বা গতকাল যেটা ছিল সেটা ছিল হিস্ট্রি, অর্থাৎ ইতিহাস। টুমরো ইজ এ মিস্ট্রি, আগামীকাল কি হবে সেটা আমরা জানি না, সেটা হচ্ছে মিস্ট্রি, অর্থাৎ সেটা গোপনীয়। বাট টুডে ইজ এ গিফট, বাট আজকের দিনটা হচ্ছে একটা উপহার। দ্যাটস ওয়াই ইজ কল প্রেজেন্ট। চিন্তা করে দেখবেন জিনিসটা কি। দ্যাটস ওয়াই ইজ কল প্রেজেন্ট। বর্তমানটাকে প্রেজেন্ট বলা হয় কেন? প্রেজেন্ট অর্থ আমরা জানি গিফট। এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের কাছে একটা গিফট। আজকে একটা দিন আমাদেরকে আল্লাহ তাআলা গিফট করেছেন বা আমাদেরকে উপহার দিয়েছে। তো এটাকে অবশ্যই আমাদের প্রপার ইউটিলাইজ করতে হবে, প্রপারলি আমাদের এই সময়টাকে ব্যবহার করতে হবে। যাই হোক, আমি লাইভটি আর বড় করছি না। পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে সকলের জন্য দোয়া করে এবং এখানেই বিদায় নিচ্ছি। আমি আব্দুল গাফফার মাহমুদ স্যার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।